তো আজকে হচ্ছে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে দেখব, সেটা হচ্ছে আর্টিকুলেশন পয়েন্ট এবং হচ্ছে আমার আর্টিকুলেশন ব্রিজ। তো আমি সংজ্ঞাটা লিখে রেখেছি যে আর্টিকুলেশন পয়েন্ট হচ্ছে একটা গ্রাফের এমন একটা নোড যেটাকে যদি আমরা তার এজ সহ রিমুভ করি, মানে নোডটা রিমুভ করলে তো নোডের সাথে যেই এজ যেগুলো আছে, এই যে এজ যেগুলো আছে এগুলো হচ্ছে নোড। এই যে 0, 8, 10, 1, 7 এগুলো হচ্ছে নোড, আর এই যে যেগুলো এই লাইন যেগুলো আছে সেগুলোকে হচ্ছে আমার বলা হচ্ছে আমার এজ। তাইলে নোডটা হচ্ছে যখন তার সংশ্লিষ্ট যে এজগুলো আছে সেটার সাথে যখন আমরা তাকে সরিয়ে দিব, এই সংশ্লিষ্ট এজ সহ একটা নোডকে সরিয়ে দিব, তখন যদি এই গ্রাফটা দুইটা কম্পোনেন্টে বিভক্ত হয়ে যায় তখন সেটাকে আমার বলা হচ্ছে আর্টিকুলেশন পয়েন্ট। যেমন 0 হচ্ছে একটা আর্টিকুলেশন পয়েন্ট হবে, 0 একটা আর্টিকুলেশন পয়েন্ট হবে কোনো, দেখো কীভাবে, কারণ আমি যদি 0কে সরিয়ে দিই তাহলে এই গ্রাফের হচ্ছে দুইটা কম্পোনেন্ট হবে। কীভাবে? একটা হবে 7, 1, 8, 10 এটা একটা, আর 0কে সরানো মানে কি এই এজটা সরানো, তখন দুইটা কিন্তু কম্পোনেন্ট হয়ে যাবে, মানে কানেক্টেড কম্পোনেন্ট কিন্তু একটা থাকবে না। যদি সবগুলোর সাথে কানেক্টেড থাকে তখন কিন্তু টোটাল কানেক্টেড কম্পোনেন্ট হবে একটা, কিন্তু এখন কিন্তু কানেক্টেড কম্পোনেন্ট হয়ে যাবে দুইটা, 10, 8, 1, 7 একটা, আর এই যে 9, 4, 2, 6, 5, 3 এটা মানে হচ্ছে একটা কম্পোনেন্ট হবে। তো এই হচ্ছে আমার আর্টিকুলেশন পয়েন্ট। আর আর্টিকুলেশন ব্রিজ হচ্ছে এমন একটা এজ যেটাকে আমি সরিয়ে দিলে হচ্ছে পুরো গ্রাফটা হচ্ছে আমার দুইটা কম্পোনেন্টে ডিভাইড হয়ে যাবে। যেমন আমি যদি 4 আর 9-এর মধ্যে এই এজটাকে সরাই দিই তাহলে 9 হবে একটা কম্পোনেন্ট বিশিষ্ট একটা গ্রাফ, আর এই পুরাটা হবে আরেকটা হচ্ছে মানে আরেকটা কম্পোনেন্ট হবে। সো এটা হবে একটা কম্পোনেন্ট, আর এই যে বাকি সবগুলো মিলে হচ্ছে একটা কম্পোনেন্ট, যদি হচ্ছে আমরা এই এজটাকে হচ্ছে কোনোভাবে ডিলিট করে দিই। এখন আমরা এই যেটা আমাদেরকে বুঝতে হবে যে আমরা এই আর্টিকুলেশন পয়েন্ট এবং আর্টিকুলেশন ব্রিজ হচ্ছে আমরা কীভাবে বের করব। তো আমরা যে কোনো নোড থেকে আমরা স্টার্ট করতে পারি, কোনো সমস্যা নেই। তো সেটার আগে আমরা হচ্ছে কন্ডিশনটা একটু দেখে নিব যে আর্টিকুলেশন পয়েন্ট এবং আর্টিকুলেশন হচ্ছে ব্রিজ। তো সাধারণত আমরা এল ভি greater or equal d of u, এটা হচ্ছে আমার আর্টিকুলেশন পয়েন্ট হওয়ার শর্ত। আর এল ভি শুধু ইকুয়ালটা হবে না, অনলি গ্রেটার দেন হলে সেটা হচ্ছে আমার আর্টিকুলেশন ব্রিজ হওয়ার শর্ত। ওকে, তো এখন আমরা যেটা করবো, এই যে এল কি, ভি কি, ডি কি, ইউ কি, এল কি, ভি কি, ডি কি, ইউ কি, আমরা হচ্ছে সেটা বলব। ঠিক আছে, এল হচ্ছে ল, ডি হচ্ছে আমার ডিসকভারি টাইম, ডিটা হচ্ছে আমার ডিসকভারি টাইম, আর ইউ হচ্ছে আমার প্যারেন্ট, আর ভি হচ্ছে আমার তার চাইল্ড। আচ্ছা, তা আমি এটা কিছু এক্সাম্পল দিলে সেটা ক্লিয়ার হবে। মানে আমরা এই এক্সাম্পলটা নিচ্ছি, আমরা যে কোনো নোট থেকে স্টার্ট করতে পারি। তো ধরুন আমরা এই নোট থেকে স্টার্ট করলাম, 0 থেকে স্টার্ট করলাম। যদি স্টার্ট করি তাহলে হচ্ছে আমাদের কী করতে হবে, আমাদের ডিএফএস ট্রাভার্সাল করতে হবে। তো ডিএফএস ট্রাভার্সাল করার সিস্টেমটাকে আমি যে কোনোভাবে করতে পারি, আমি আমার মতো করছি। যে এইখানে হচ্ছে মানে প্রথমে আমরা ভিজিট করলাম 1, হ্যাঁ, যখনই আমরা ভিজিট করবো আমরা সেখানে নাম্বার দিয়ে দেবো 1, তারপরে 2, তারপরে 3, যতক্ষণ আমাদের যাওয়ার রাস্তা আছে আমরা যেতে থাকবো। এখন কি আমাদের যাওয়ার কোনো রাস্তা আছে? নাই। এখন আমাদের যাওয়ার হচ্ছে কোনো রাস্তা নাই। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা হচ্ছে পিছনে যাব। পিছনে আমরা যাওয়ার সময় আমরা একটু খেয়াল রাখবো যে অন্যদিকে যাওয়ার কোনো রাস্তা আছে কিনা। দেখো 3তে তো আর যাওয়ার কোনো রাস্তা নেই। তো 3 থেকে আমি কোথায় গেলাম? 2তে গেলাম। 2তে যাওয়ার পরে একটা বিষয় খেয়াল রাখতে হবে, 2 থেকে কিন্তু যাওয়ার রাস্তা আছে। আমি এদিকেও যেতে পারি, এদিকেও যেতে পারি। তাই তো 4, এই হচ্ছে আমার 5, সরি আমি একটু লিখি ঠিকভাবে।
আর যাওয়ার রাস্তা নাই, 2 থেকে যাওয়ার রাস্তা নেই আর কোনো দিকে। যখন আবার 1-এ আসলাম, 1-এ যাওয়ার পরে আমি আবার এখানে আসলাম, আসার পরে 6, তারপরে 7, তারপর 8 যাওয়ার রাস্তা নেই। 8 থেকে যাওয়ার রাস্তা নেই, 7 থেকে যাওয়ার রাস্তা নেই। হ্যাঁ, এখান থেকে নতুন কোথাও যাওয়ার রাস্তা নেই, কিন্তু এখান থেকে আবার নতুন কোথাও যাওয়ার একটা রাস্তা আছে। হ্যাঁ, আমরা 6 থেকে যে কোনো দিকে যেতে পারি। ধরলাম এটা 9, এটা হচ্ছে 10, এটা হচ্ছে আমার 11। এইটা হচ্ছে আমাদের, এইটাকে বলা হচ্ছে আমাদের ডি বা ডিসকভারি টাইম। ঠিক আছে, প্রথমবার তা ভিজিট করার সময়, রুট থেকে সবগুলো নোটকে প্রথমবার ভিজিট করার সময় আমরা যেই টাইমে ভিজিট করলাম সেটাকে বলা হচ্ছে আমার ডিসকভারি টাইম। এখন আমার লো হচ্ছে ক্যালকুলেট করবো। লোটা আমার কীভাবে ক্যালকুলেট করতে আমি সেটা বলি। আমরা যে কোনোভাবে সেটা করতে পারি। আমরা এই একেবারে লাস্টেরটা থেকে হচ্ছে আমরা একটু লক্ষ্য করব যে 11-এর ক্ষেত্রে আমরা যেটা হবে একটু খেয়াল করে দেব। 11-এর ক্ষেত্রে যে আমরা এই দেখো এখন আমরা যে ব্যাক ট্র্যাক করবো আমরা সব দিকে দেখো, 11 থেকে আমাদের রুট করতে আছে 10। এখন দেখো 10-এর প্যারেন্টকে 9, 9-এর প্যারেন্টকে 6। তার মানে এই জিনিসটা হচ্ছে আসলে বলে অ্যানসেস্টর মানে কি? দেখো 11-এর অ্যানসেস্টর হচ্ছে 10, 10-এর অ্যানসেস্টর হচ্ছে 9, 9-এর অ্যানসেস্টর হচ্ছে 6। তাহলে 6-এর ইমিডিয়েট প্যারেন্টকে, 6-এর ইমিডিয়েট প্যারেন্ট হচ্ছে 5। তাহলে এই ইমিডিয়েট প্যারেন্ট বাদে তার অন্য কোনো অ্যানসেস্টরের সঙ্গে তার যদি সরাসরি কানেকশন থাকে তাহলে সেটাই হবে আমার, তাহলে যদি থাকে তাহলে তার যে ডিসকভারি টাইম সেটাই হচ্ছে আমার তার লো। তাহলে 11-এর লো হচ্ছে 6। এটাকে বলা হচ্ছে আমার ব্যাকেজ, অর্থাৎ সে তার ইমিডিয়েট অ্যানসেস্টর ছাড়া অন্য কোনো অ্যানসেস্টরের সঙ্গে কানেক্টেড থাকলে আমরা সেই অ্যানসেস্টর থেকে হচ্ছে তার মানে লোটা লিখবো। এই ডান পাশে আমি যেটা লিখলাম সেটাকে বলা হয় এল বা লো। এটা 6, কোনো সমস্যা নেই। এখন এই যে আমার যে 10 আছে, আমরা কি করব? প্রথমে আমরা লক্ষ্য করব যে তার কোনো চাইল্ড আছে কিনা, চাইল্ড, গ্র্যান্ড চাইল্ড। ঠিক আছে, আমরা গ্রাফের ক্ষেত্রে কি জানি যে একটা এরকম একটা নোড আছে যেটা, এটার সাবট্রি কোনটা হবে? তার সাবট্রিটা হবে যে তার চাইল্ড, গ্র্যান্ড চাইল্ড সব কিছু মিলিয়ে। হ্যাঁ, তো আমরা যেটা করব, আমরা এত মানে জটিল ক্যালকুলেশনে যাচ্ছি না। তার চাইল্ড এবং চাইল্ডের সাথে কানেক্টেড নোডগুলোর মধ্যে সবচেয়ে লো অথবা ডিসকভারি টাইম যেটা, সেটাই হবে তার লো। তাই না? তার চাইল্ডকে, তার তো একটাই চাইল্ড 11, কারণ 10 থেকে 11-এ গিয়েছিল, তার মানে 11 হচ্ছে চাইল্ড আর এটা হচ্ছে তার প্যারেন্ট। যদি তাই হয় তাহলে এখন দেখো এই চাইল্ডের দিকে তাকাও, তাহলে 11 আর 6 এর মধ্যে লোয়েস্টকে 6। 9-এর ক্ষেত্রে দেখো 9-এর চাইল্ডকে, 9-এর চাইল্ড হচ্ছে আমার 10, 9-এর চাইল্ড হচ্ছে আমার 10। যদি তাই হয় তাহলে এটার ক্ষেত্রে দেখো আমরা লোটা কীভাবে ক্যালকুলেট করব। এর রুট কিন্তু হচ্ছে 6, কারণ 6 থেকে হচ্ছে আমরা 9-এ গিয়েছিলাম। এখন দেখো তার চাইল্ড এবং চাইল্ডের সাথে যে কানেক্টেড নোড, মানে চাইল্ড হচ্ছে কিন্তু 5, তো 5 এবং 5-এর সাথে কানেক্টেড যতগুলো নোড আছে এর মধ্যে সবচেয়ে লোয়েস্ট কোনটা? 6, সবচেয়ে কম হচ্ছে 6। তাহলে এখানে লিখলাম হচ্ছে আমরা 6। ভালো কথা। এখন আমরা 8-এ আসি। 8-এর ক্ষেত্রে আমার যেটা হবে যে 8-এর ক্ষেত্রে আমার কোনো কিছু আসলে মানে তার কোনো অ্যানসেস্টর, মানে তার যে রুট কিন্তু এই যে 9-এর রুট কিন্তু হচ্ছে 4, তাহলে সেই রুটের সাথেও রুট ছাড়া অন্য কোনো অ্যানসেস্টরের সঙ্গে তার কিন্তু কোনো কানেকশন নাই, প্লাস যে তার কোনো চাইল্ডও নেই। তো এই ক্ষেত্রে তার যেটা আছে সেটাই দিয়ে দিই, তার ডিসকভারি টাইম যেটা আছে, লোয়াস্ট যেটা আছে সেটাই দিয়ে দিই। 7-এর ক্ষেত্রে আমরা কী হবে দেখো, আমি আগে যেটা বলেছিলাম যে তার চাইল্ড এবং চাইল্ডের সাথে কানেক্টেড নোটগুলোর মধ্যে যত নোট আছে তার মধ্যে লোয়েস্ট যেটা ডিসকভারি টাইম সেইটা হবে হচ্ছে তার লো।
তাইলে এর তো চাইল্ড হচ্ছে একটাই 8 আর 8, এর চাইল্ড হচ্ছে শুধু 9। তো এর ডিসকভারি এই যে দুইটাই 8, একটাই চাইল্ড আছে এবং একটা চাইল্ডের লো 8, ডিসকভারি টাইম 8, তাহলে এটা হবে আমার 8। ওকে, এখন আসলে আমরা এইটা নিয়ে হচ্ছে আমরা একটু দেখব যে এই যে 6 যেটা আছে, 6 এর ক্ষেত্রে কী হবে দেখো, এই যে দেখো তার চাইল্ড কোনটা, এইটা এবং এইটা, চাইল্ডের সাথে কানেক্টেড নোট কোনগুলা, এই যে এইটা, হ্যাঁ এইটা চাইল্ডের সাথে কানেক্টেড নোট কোনটা, এইটা। তাইলে তার চাইল্ড এবং চাইল্ডের সাথে কানেক্টেড যতগুলো নোট আছে, যেমন করো 4, 9, তারপরে 3, তারপরে 5, হ্যাঁ এর মধ্যে এইগুলোর মধ্যে সবচেয়ে লোয়েস্ট ডিসকভারি টাইম অথবা লো কোনটা, 6। তাহলে এখানে বসাই দিলাম হচ্ছে আমরা 6। ভালো কথা। এখন আমরা যাব 5-এ। 5-এর ক্ষেত্রে তার রুট কিন্তু 4, কিন্তু আবার 4-এর রুটকে 2, তার মানে তার ইমিডিয়েট প্যারেন্ট ছাড়া তার কিন্তু একটা পূর্বপুরুষ বা অ্যানসেস্টরের সঙ্গে তার কানেকশন আছে। তো সেই কারণে আমরা 5-এর লোটা কত লিখব, হচ্ছে আমরা 2। এখন দেখো 4-এর চাইল্ড তো হচ্ছে একটাই, তাই লোয়েস্ট ডিসকভারি টাইম অথবা লো কত, 5 এবং 2 এর মধ্যে লো হচ্ছে 2। আচ্ছা, এখন আসো মনে করো এই যে আমরা মনে করি 3-এ এসেছি, এই 3-এ আসার পরে আসলে আমরা যেটা করব যে 3-এর ক্ষেত্রে কিছু করার নাই, তারটাই হচ্ছে দিই। এখন 2 এর কিন্তু চাইল্ড দুইটা, ঠিক আছে, 7ও তার চাইল্ড আর 10ও হচ্ছে তার চাইল্ড। তো চাইল্ড এবং চাইল্ডের সাথে কানেক্টেড নোটগুলোর মধ্যে সবচেয়ে লোয়েস্ট কোনটা, 2। তাহলে নিব হচ্ছে আমরা 2। 1-এর ক্ষেত্রে দেখো তার চাইল্ড, এই যে দেখো তার চাইল্ড এবং চাইল্ডের সাথে কানেক্টেড নোটগুলোর মধ্যে সবচেয়ে লোয়েস্ট কোনটা, এই যে দেখো এই যে তার এই যে চাইল্ড এবং চাইল্ডের সাথে কানেক্টেড যতগুলো নোট আছে এর মধ্যে সবচেয়ে কম কিন্তু হচ্ছে 2। এই দুইটা হচ্ছে আমরা লিখলাম। এখন আমি বলেছি যদি এইটা কোনো একটা কেসে আমরা সত্য দেখাতে পারি তাহলে সেটা আর্টিকুলেশন পয়েন্ট, এটা কোনো একটা কেসে যদি আমরা গ্রেটার অর ইকুয়াল, এইটা কোনো একটা কেসে যদি আমরা সত্য দেখাতে পারি তাহলে সেটা হচ্ছে একটা আর্টিকুলেশন কেস। ভালো কথা। এখন দেখো আর্টিকুলেশন পয়েন্টগুলো আমরা কীভাবে বের করব। দেখো তার ক্ষেত্রে দেখো এই ডিসকভারি টাইম হচ্ছে 1, আর তার চাইল্ডের লো কিন্তু দেখো চাইল্ডের লো কিন্তু অলওয়েজ হচ্ছে বড়, 2, 6 এরকম আছে না, 2, 6 দুইটাই তো তার চাইল্ড। এই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু বড়, তার মানে আমরা বলতে পারি ঠিক আছে এই 0টা হচ্ছে আমার একটা আর্টিকুলেশন পয়েন্ট। এরপরে দেখো 4 তার ডিসকভারি টাইম কত, 7, তার চাইল্ডের লো কত, 8, তাহলে চাইল্ডের লোটা হচ্ছে তার প্যারেন্টের ডিসকভারি টাইম হচ্ছে বড়, তার মানে 4টা হচ্ছে আমার একটা আর্টিকুলেশন পয়েন্ট। 2 এর ক্ষেত্রে দেখো 2 এর ক্ষেত্রে যেটা হবে দেখো এই চাইল্ডের ক্ষেত্রে লোটা মানে চাইল্ডের লোটা হয়ে গেছে তার চাইল্ডের লোটা হয়ে গেছে আমার ডিসকভারি টাইমের চেয়ে বড়, আর এই চাইল্ডের ক্ষেত্রে হয়ে গেছে ইকুয়াল, হ্যাঁ হয় গ্রেটার নাইলে ইকুয়াল, ঠিক আছে। এই যে ডিসকভারি টাইমটা হয়ে গেছে এটার ইকুয়াল, তার মানে এটা হচ্ছে একটা আর্টিকুলেশন পয়েন্ট। গুড। এখন এটার ক্ষেত্রে দেখো তার চাইল্ডের ক্ষেত্রে এই চাইল্ডের ক্ষেত্রে কী হয়েছে, এই ডিসকভারি টাইমটা হয়ে এই যে দেখো তার ডিসকভারি টাইমটা এখানে এই ক্ষেত্রে হচ্ছে আমার লোয়ের ইকুয়াল, এই ক্ষেত্রে হচ্ছে আমার লোয়ের চেয়ে ছোটো, মানে লোটা হয়ে গেছে এই ক্ষেত্রে বড়, আর এই ক্ষেত্রে লোটা হয়ে গেছে ইকুয়াল। কার লো, চাইল্ডের লোটা এই ক্ষেত্রে প্যারেন্টের লোয়ের চেয়ে বড় হয়ে গেছে, এল অফ বি গ্রেটার দেন ডি অফ এ, এখানে এল অফ বি গ্রেটার দেন ডি অফ এ, তাহলে এটা হচ্ছে আমার একটা আর্টিকুলেশন হচ্ছে। তাইলে তো তার মানে আর্টিকুলেশন পয়েন্টগুলো আমার কী কী দেখো, আর্টিকুলেশন পয়েন্ট হচ্ছে আমার 0, 1, 2, 4,
ঠিক আছে, অনেকে আর অনেকভাবে করতে পারে, কিন্তু এই ফর্মাল সংজ্ঞাটা মেনটেন না করলে যেটা হবে যে তুলনামূলক জটিল গ্রাফের ক্ষেত্রে এটা করা যাবে না। আমি মোটামুটি সহজ একটা উদাহরণ নিয়েছি, যদি আমি কঠিন একটা উদাহরণ নিতাম তখন কিন্তু অনেক ধরনের সমস্যা তৈরি হতো। এখন আসে আর্টিকুলেশন ব্রিজ। এখন দেখো এটার ক্ষেত্রে দেখো এল অফ বি, এই যে এটার মানে চাইল্ড যেটা আছে সেটা কিন্তু কার চেয়ে বড়, সেটা কিন্তু তার ডিসকভারি টাইমের চেয়ে বড়। ইকুয়াল হলে কিন্তু হবে না, বড় হওয়া লাগবে। তার মানে 1 আর 7 হচ্ছে একটা আর্টিকুলেশন এজ। তাহলে আর্টিকুলেশন এজ হচ্ছে আমার 1 থেকে 7। একটা দেখো আমরা এটার ক্ষেত্রে দেখো 1 থেকে 7 হচ্ছে একটা আর্টিকুলেশন এজ। 0 আর 1 এক্ষেত্রে কী হচ্ছে দেখো, ল অফ বি কত 2, এল অফ বি হচ্ছে 2 আর ডিসকভারি টাইমটা হচ্ছে আমার 1, ডিসকভারি টাইমটা হচ্ছে আমার 1। তার মানে এল অফ বি, এই যে এল অফ বি গ্রেটার দেন ডি অফ ইউ। তার মানে এইটা হচ্ছে এটা আমার আর্টিকুলেশন এজ। সবসময় কিন্তু এজ লেখার সময় আমি আগে প্যারেন্ট লিখতে হবে, তারপরে লিখতে হবে কিন্তু তার চাইল্ড। আরেকটা দেখো, এই যে 2 আর 4 প্যারেন্টের ডিসকভারি টাইম কত, যে চাইল্ডেরটা হচ্ছে 8, প্যারেন্টেরটা হচ্ছে 6। তার মানে এল অফ বি গ্রেটার দেন ডি অফ ইউ। তাহলে এই যে 2 4 এটা হচ্ছে আমার আর্টিকুলেশন ব্রিজ। আগে লিখবো প্যারেন্ট, তারপর লিখবো চাইল্ড। এখন দেখো 4 আর 9, 4 আর কি আছে 9 আছে। 4 এর ক্ষেত্রে ডিসকভারি টাইমটা হচ্ছে মানে এল অফ বি হচ্ছে 8, ডিসকভারি টাইমটা হচ্ছে আমার 7। তখন এইটা হচ্ছে একটা আমার আর্টিকুলেশন ব্রিজ এজ, আর্টিকুলেশন ব্রিজ। আমি কি লিখছি বারবার এজ। দেখো এই এন্টায়ার গ্রাফের ভিতরে আমরা কিন্তু আর কোনো হচ্ছে পাবো না, আর কোনো হচ্ছে আর্টিকুলেশন এজ পাবো না। আমরা যেগুলো আমরা এখন পর্যন্ত বের করেছি সেগুলো হচ্ছে আমার আর্টিকুলেশন ব্রিজ। এখন আমরা দেখাবো যে আমরা যেটা এই যে আমরা ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা, আসলে আমাদের ডেফিনিশনের সাথে সংজ্ঞার সাথে পুরো বিষয়টা সামঞ্জস্যপূর্ণ হয় কিনা আমরা সেটা একটু দেখাবো। দেখো 0 1 2 4 বের করেছি। দেখো 0 রিমুভ করলে এটা একটা কম্পোনেন্ট আর বাকি দুইটা কম্পোনেন্ট। তারপরে 1 রিমুভ করলে কি হবে, 1 রিমুভ করলে কিন্তু 7 একটা হয়ে যাবে কম্পোনেন্ট, 10 এটা একটা কম্পোনেন্ট, এই পুরাটা একটা কম্পোনেন্ট। 2 রিমুভ করলে কী হবে, 2 রিমুভ করলে এই যে দেখো এটা একটা কম্পোনেন্ট, এটা একটা কম্পোনেন্ট, না সরি 2 রিমুভ করলে এইটা একটা কম্পোনেন্ট হবে, 4 আর 9 এটা মিলে একটা কম্পোনেন্ট হবে, আর বাকি পুরাটা মিলে একটা কম্পোনেন্ট হবে। 4 রিমুভ করলে কী হবে, 4 রিমুভ করলে 9 একটা সিঙ্গেল কম্পোনেন্ট হবে, আর বাকি পুরাটা হচ্ছে একটা কম্পোনেন্ট হবে। ঠিক আছে, এখন যদি এজ, এই দেখো 1 আর 7 এর মধ্যবর্তী এজ রিমুভ করলে 7 একটা কম্পোনেন্ট হবে, বাকি পুরাটা হচ্ছে একটা কম্পোনেন্ট হবে। 0 আর 1 এর মধ্যে এটা যদি রিমুভ করো তাহলে কী হবে, এটা একটা কম্পোনেন্ট হবে, বাকি পুরাটা একটা কম্পোনেন্ট হবে। 2 আর 4 এর মধ্যে এটা রিমুভ করলে 4 আর 9 মিলে একটা কম্পোনেন্ট, বাকি পুরাটা একটা কম্পোনেন্ট। তারপরে 4 আর 9 এর মধ্যে, আচ্ছা এটা তো আমি আগেই বলেছি 9 একা থাকবে আর বাকিটা হচ্ছে মিলে আরেকটা কম্পোনেন্ট হবে। তার মানে আমার ক্যালকুলেশন ঠিক আছে। আশা করি আমি বুঝাতে পারলাম।